লাশের দেখা পাওয়ার পর পুলিশ ভেবেছিল এটা হয়তো সাধারণ কোনো অপহরণ বা খুনের মামলা। পুলিশ অফিসার সাবধানে লাশের দিকে এগিয়ে যায়, তারপর একটা পা বাড়াতেই হঠাৎ ক্যাঁচ করে একটা শব্দ হয়। মারাত্মক একটি মরণ ফাঁদ বা ট্র্যাপ ট্রিগার হয়ে গেছে। পাশের সঙ্গী অফিসারটি কথাটির অর্থ বুঝতে পারার আগেই পরের সেকেন্ডেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। লাশটি সেখানেই ছিন্ন ভিন্ন হয়ে ধুলোয় মিশে যায়। আগুনের ধোঁয়া আর বারুদের গন্ধ কাটতে বেশ সময় লাগে। পেছনের সঙ্গী অফিসারটি কোনো মতে বেঁচে গেলেও সামনে থাকা পুলিশের ভাগ্য অতটা ভালো ছিল না। তার শরীরের নিচের অংশ রক্তে ভেসে যাচ্ছে, দুই পা উড়ে গিয়ে এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। 2026 সালের লেটেস্ট পুরস্কার জয়ী সিনেমা বোম সত্যি অসাধারণ এক সৃষ্টি। অপরাধ এবং বিস্ফোরণের মতো ক্লিশে বিষয়বস্তুকে এই সিনেমায় একদম অন্যভাবে ফুটিয়ে তোলা হয়েছে। টোকিও স্টেশনে একের পর এক টাইম বোমা বিস্ফোরিত হচ্ছে। শত শত কর্মজীবী মানুষ যারা অফিসে যাওয়ার জন্য তাড়াহুড়ো করছিল, তারা মুহূর্তের মধ্যেই ট্রেনের লাইনের ওপর ছিটকে পড়ে। কেউ কেউ সাথে সাথেই মারা যায়, আবার কেউ কেউ বাঁচার শেষ আশায় ট্রেনের দিকে তাকিয়ে থাকে, কিন্তু পরক্ষণেই ট্রেন তাদের পিষে দিয়ে চলে যায়। ঠিক এই সময়ে যে লোকটা এই বোমাগুলো তৈরি করেছে সে জিজ্ঞাসাবাদের রুমে খুব শান্তভাবে বসে আছে। পুলিশের চোখের সামনে সে হাসি মুখে ধোঁয়াশা তৈরি করছে। পরবর্তী বোমাটি আরও শক্তিশালী, কিন্তু প্রশ্ন হলো এটা কখন ফাটবে আর কোথায় লুকানো আছে? এই ধ্বংসলীলা থামাতে হলে পুলিশকে দ্রুত এই রহস্যের জট খুলতে হবে, যেন তারা মৃত্যুর সাথে পাল্লা দিয়ে দৌড়াচ্ছে। আজকের গল্প শুরু করার আগে লাইক দিয়ে সাথেই থাকুন। কাউন্টডাউন শুরু হয়ে গেছে, চলুন মামলার গভীরে যাওয়া যাক। গল্পের মূল নায়ক লিংমু, তাকে দেখতে খুব সাধারণ এবং ভদ্র মনে হলেও আসলে সে একজন খুবই অদ্ভুত আর ধূর্ত প্রকৃতির বুড়ো মানুষ। রাত 8টার দিকে মারামারির কারণে তাকে পুলিশ স্টেশনে ধরে আনা হয়। লোকাল পুলিশ অফিসার আরি তাকে জিজ্ঞাসাবাদ করার দায়িত্ব পায়। লিংমুর দাবি অনুযায়ী তার প্রিয় বেসবল টিম ম্যাচে হেরে গেছে, তাই তার মন খুব খারাপ ছিল। সেই দুঃখে মদ কিনতে গিয়ে দেখে তার কাছে কোনো টাকা নেই, আর এই রাগেই সে একজনের উপর হাত তুলে বসে। আরি তাকে প্রস্তাব দেয় সে যদি 10,000 ইয়েন জরিমানা দেয় তবে তাকে ছেড়ে দেওয়া হবে, হাঁচতে থাকতে হবে না। কিন্তু লিংমু জানায় তার কাছে এক পয়সাও নেই। উল্টো সে আরির কাছেই টাকা ধার চায়। আরি একজন সাধারণ পুলিশ অফিসার, তার বেতন খুবই সামান্য, তাই ইচ্ছে থাকলেও সে লিংমুকে সাহায্য করতে পারে না। সাহায্য না পেয়ে লিংমু হঠাৎ আরিকে জিজ্ঞেস করে সে কি 10,000 ইয়েনের বিনিময়ে একটি গোপন তথ্য কিনতে রাজি আছে। লিংমু জানায় আর মাত্র কয়েক মিনিট পরেই রাত 10টার দিকে আকিহাবারার ব্যস্ত বাণিজ্যিক এলাকায় একটি বিস্ফোরণ ঘটবে। আরি প্রথমে এটাকে রসিকতা মনে করলেও নিরাপত্তার খাতিরে তার সহকর্মী ইশিকে বলে হেডকোয়ার্টারে খবর দিতে। ইশিও বিষয়টিকে তেমন গুরুত্ব না দিয়ে ধীরে সুস্থে দোতলায় যায়, কিন্তু সে দরজার কাছে পৌঁছতেই আকিহাবারায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। যদিও এই বিস্ফোরণে মাত্র কয়েকজন সামান্য আহত হয়েছে, কিন্তু পুলিশ এখন আর ঝুঁকি নিতে রাজি নয়। পুলিশ প্রধান আরিকে নির্দেশ দেয় যেন গোয়েন্দা বিভাগের লোক আসার আগেই সে লিংমুর মুখ থেকে পরবর্তী বিস্ফোরণের খবর বের করে। জিজ্ঞাসাবাদ রুমে ফিরে এসে আরি ইশিকে সব রেকর্ড করতে বলে। আরি মিথ্যে নাটক করে লিংমুকে বলে যে বিস্ফোরণে একটি ছোট মেয়ে মারা গেছে এবং লিংমুকে একজন রক্তপিপাসু দানব হিসেবে অভিযুক্ত করে। লিংমু সাথে সাথে অস্বীকার করে বলে যে এই বিস্ফোরণের সাথে তার কোনো সম্পর্ক নেই, সে শুধু তার জন্মগত আধ্যাত্মিক ক্ষমতার মাধ্যমে আগেই এটা জানতে পেরেছিল। এই অদ্ভুত যুক্তিতে আরির মেজাজ বিগড়ে যায়। ততক্ষণে রাত 11টা বেজে গেছে। ইশি ইন্টারনেটে নিউজ চেক করতে গিয়ে দেখে লিংমুর দ্বিতীয় ভবিষ্যৎবাণীও সত্যি হয়ে গেছে। টোকিও স্টেশনের বিশাল এলাকা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং দুজন মানুষ মারাত্মকভাবে আহত হয়েছে। পরিস্থিতি এখন হাতের বাইরে চলে গেছে, তাই পুলিশ বিভাগ থেকে দক্ষ অফিসারদের পাঠানো হয়। কুংশু হলেন একজন অভিজ্ঞ এবং প্রবীণ অফিসার, আর তার সাথে আছে তুখোর মেধাবী তরুণ অফিসার মেইকা। আরি তাদের হাতে দায়িত্ব বুঝিয়ে দিতে গিয়ে কিছুটা বিরক্ত হয়, কিন্তু সে তার পর্যবেক্ষণ শেয়ার করে। প্রথমত, লিংমু দুবার সঠিক জায়গার নাম বলেছে, এটা কোনো আধ্যাত্মিক ক্ষমতা হতে পারে না। দ্বিতীয়ত, লিংমুর যা চরিত্র তাতে তার কোনো সঙ্গী থাকার সম্ভাবনা কম, সে একাই এই কাজগুলো করছে। এই নিখুঁত বিশ্লেষণ শুনে মেইকা আরির উপর বেশ মুগ্ধ হয়। সে আরিকে অনুরোধ করে যেন সে মন খারাপ না করে তাদের সাথে মিলে পরবর্তী বোমাগুলো খুঁজে বের করতে সাহায্য করে। একই সময়ে ইন্টারোগেশন রুমে লিংমু একের পর এক হাই তুলছে। সে ইশির কাছে একটি ভয়াবহ ভূতের গল্প বলা শুরু করে। লিংমু জানায় যখন সে জুনিয়র হাই স্কুলে পড়ত তখন সে একটা মেয়েকে মনে মনে পছন্দ করত। একদিন শীতের তুষারপাতের রাতে মেয়েটি নৃশংসভাবে খুন হয়। সাদা বরফের ওপর মেয়েটির মৃতদেহ পড়েছিল, তার চোখগুলো খোলা ছিল, যেন সে শান্তিতে মরতে পারেনি। শুরুতে পুলিশ লিংমুকেই খুনি মনে করেছিল, কিন্তু পরে আসল খুনি ধরা পড়লে তার নির্দোষিতা প্রমাণিত হয়। লিংমু এই গল্পটি এই কারণে
বলে যাতে পুলিশ তাকে শুধু চেহারা দেখে বিচার না করে এবং তার উপর মিথ্যে অভিযোগ না চাপায়। তার কথা শেষ হতে না হতেই কুংশু আর মেইকা প্রবেশ করে এবং ভিডিও রেকর্ড করার জন্য ক্যামেরা সেট করে। লিংমু আগেই জানিয়েছিল সে শুধু আরির সাথে কথা বলবে, কিন্তু পুলিশ যদি লোক পরিবর্তন করতে চায় তবে তাকে মেনে নিতে হবে, কিন্তু জিজ্ঞাসাবাদের ঘর পরিবর্তন করা যাবে না। তখন কুংশু বুঝতে পারেনি যে লিংমুর এই ছোট্ট ছাড় দেওয়াটা আসলে কত বড় একটা চাল ছিল। শুরু হয় তাদের মধ্যে এক মনস্তাত্ত্বিক খেলা যার নাম 9 টেইলস গেম। 9টি প্রশ্নের উত্তর দেওয়ার পর লিংমু জানাবে কুংশুর হৃদয়ের আকৃতি কেমন এবং পরবর্তী বিস্ফোরণ কোথায় হবে। পুরো প্রশ্ন উত্তর পর্বে লিংমু এমন সব অদ্ভুত আচরণ করছিল যা দেখে তার আসল উদ্দেশ্য বোঝা অসম্ভব ছিল। তাকে পাগলও বলা যাচ্ছে না, কারণ সে যা বলছে তার মধ্যে কিছু যুক্তি আছে, আবার স্বাভাবিকও বলা যাচ্ছে না, কারণ তার কথাগুলো এক এক সময় এক এক দিকে চলে যাচ্ছে। কথায় কথায় যখন পঞ্চম প্রশ্নে পৌঁছায়, লিংমু হঠাৎ হাততালি দিয়ে ওঠে। ঘড়িতে তখন ঠিক রাত 12টা। সে হঠাৎ অন্য একজন পুলিশ অফিসারের নাম বলে। তার নাম হাসেবে মিতুরু। ইশি সাথে সাথে এই তথ্য ওপরে পাঠায়। পুলিশ প্রধান যখন এই নামটি শোনেন তার মুখ কালো হয়ে যায়। হাসেবে মিতুরু, যাকে সবাই কুয়াং ভাই বলে ডাকত, তিনি ছিলেন একজন অত্যন্ত সম্মানিত সিনিয়র অফিসার। তিনি নতুনদের সবসময় সাহায্য করতেন এবং পদমর্যাদার পেছনে দৌড়াতেন না। এমনকি বর্তমান পুলিশ প্রধানও তাকে নিজের গুরু মানতেন। কিন্তু এক তদন্তের সময় অতিরিক্ত মানসিক চাপে কুয়াং ভাই এমন কিছু অসামাজিক কাজ করে ফেলেন যা পুলিশের মর্যাদাকে ধূলিসাৎ করে দেয়। লজ্জিত হয়ে কুয়াং ভাই শেষ পর্যন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। কুংশু কিছুতেই মেলাতে পারছে না যে কুয়াং ভাইয়ের মৃত্যুর সাথে এই বোমাবাজির সম্পর্ক কি। লিংমু শুধু রহস্যময় হাসি হাসে এবং তার বিচিত্র ব্যবহার চালিয়ে যেতে থাকে। কুংশু লিংমুর পরিবার সম্পর্কে জানতে চায়, যাতে তার অপরাধের পেছনের কারণ খুঁজে পাওয়া যায়। লিংমু জানায় সে একা, তার কেউ নেই, আর তার এই সাধারণ চেহারা টিভিতে দেখালেও কেউ তাকে চিনতে পারবে না। কিন্তু কুংশু খেয়াল করে যে লিংমু সম্প্রতি চুল কাটিয়ে এসেছে। তার চুলগুলো বেশ পরিপাটি। কথোপকথন এখানে থামিয়ে লিংমু টয়লেটে যাওয়ার অনুমতি চায়। এই সুযোগে পুলিশ লিংমুর ছবি প্রিন্ট করে চারপাশে তল্লাশি শুরু করে। এই তল্লাশিতে ছিল 2 পুলিশ পার্টনার, শিফুকি আর সাওসা। এই দুজনই একটি দোকান থেকে লিংমুকে গ্রেফতার করেছিল। তারা প্রথমে ভেবেছিল এটা ছোটখাটো গণ্ডগোল, কিন্তু এখন দেখছে এটা এক বিশাল আতঙ্ক। তারা যদি বড় কোনো ক্লু খুঁজে পায় তবে তাদের পদোন্নতি নিশ্চিত, কিন্তু অনেক খুঁজেও তারা বিশেষ কিছু পায় না। এলাকার কিছু বখাটে ছেলে মোবাইল দিয়ে ভিডিও করছিল, যা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে গোপনীয়তা নষ্ট হওয়ার ভয় ছিল। শিফুকি অনেক বুঝিয়ে তাদের ফোন থেকে ভিডিও ডিলিট করায়। অন্যদিকে জিজ্ঞাসাবাদের ঘরে 8ম প্রশ্নের পালা আসে। লিংমু কুংশুকে জিজ্ঞেস করে কেন স্পোর্টস টিমের নাম ড্র্যাগন বা টাইগার হয়, কিন্তু কেউ এনটিআর বা এমন অদ্ভুত নাম রাখে না। সে আবোল তাবোল কথা বলতে বলতে হাতের আঙুল দিয়ে বিশেষ সংকেত দেয়। কুংশু ভাবছিল লিংমু পাগল হয়ে গেছে, কিন্তু মেধাবী মেইকা এই সংকেতের পেছনের গোপন অর্থ ধরে ফেলে। মেইকা বিশ্লেষণ করে দেখায় যে লিংমু আসলে শব্দের খেলা খেলছে। সে পরবর্তী বিস্ফোরণের যে জায়গাটির কথা ইঙ্গিত দিচ্ছে তা হলো কুদানশিতা নামক একটি নিউজপেপার অফিস। পুলিশ দ্রুত সেখানে গিয়ে তল্লাশি শুরু করে। বাইরের উৎসুক জনতা ভিড় জমায়, আর শিফুকি আর সাওসা তন্ন করে খুঁজেও কিছুই পায় না। তখন সাওসা বুদ্ধি বলে লক্ষ্য করে যে সংবাদপত্র বিলি করার জন্য বাইরে সারিবদ্ধভাবে অনেকগুলো মোটরসাইকেল রাখা আছে। সেগুলোর একটির পেছনে একটি আইফোন লুকানো ছিল। বম ডিসপোজাল ইউনিট দ্রুত সেখানে পৌঁছায়। বাকি মোটরসাইকেলগুলো নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হলেও একটি বাইক তখন একটি আবাসিক এলাকার নিচে ছিল। বিস্ফোরণে মাত্র 10 সেকেন্ড বাকি থাকতে শিফুকি জীবনের ঝুঁকি নিয়ে মোটরসাইকেলটি নিরাপদ দূরত্বে নিয়ে যাওয়ার জন্য সর্বোচ্চ গতিতে ছোটে। সে মনে মনে প্রার্থনা করছিল যেন বাইকটি আরও দ্রুত চলে। পরবর্তীতে ল্যাব টেস্টে জানা যায় যে বোমাগুলোতে কালো বারুদ এবং বিশেষ এক ধরনের কেমিক্যাল ট্রিগার ব্যবহার করা হয়েছে। এই জিনিসগুলো খুব সহজেই জোগাড় করা সম্ভব এবং চাইলেই প্রচুর পরিমাণে বানানো যায়। সিসিটিভি ফুটেজে দেখা যায় লিংমু গতরাতে ওই নিউজপেপার অফিসে ডেলিভারি বয় হিসেবে ইন্টারভিউ দিতে গিয়েছিল। যদিও সে চাকরি পায়নি, কিন্তু বাইরে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলগুলোর কাছে তাকে ঘুরঘুর করতে দেখা গেছে। লিংমু প্রথমে অভিযোগ অস্বীকার করলেও পরে সে তার চতুর্থ ভবিষ্যৎবাণী করে। সে জানায় যে পরবর্তী বোমাটি সকাল 11টায় ফাটবে। এবার কোথায়? লিংমু ইঙ্গিত দেয় যে সে যখন রাস্তায় ভবঘুরে হিসেবে দিন কাটাত তখন সে একটি পার্কে ঘুমাত, কিন্তু সেই পার্কের উল্টো দিকের আনন্দদায়ক গানের শব্দে তার ঘুম ভেঙে যেত। সে কুংশুকে সাবধান করে যে এই সংকেতটি সম্পূর্ণ নয়, এর মধ্যে আরও কিছু বাকি আছে। মেইকা যখন এই ধাঁধার উত্তর খুঁজছে, লিংমু দ্বিতীয়বারের মতো টয়লেটে যাওয়ার আবদার করে। সারা রাত জেগে ডিউটি করা ইশি তখন রাগে লিংমুকে মারতে চায়। লিংমু হঠাৎ নরম হয়ে একটি ডিল বা চুক্তির প্রস্তাব দেয়। সে বলে যদি ইশি তাকে না মারে তবে সে 2টি মূল্যবান তথ্য দেবে যা ইশির কেরিয়ারে বড় সাহায্য করবে। প্রথমত, লিংমু যখন ভবঘুরে ছিল তখন তার এক বন্ধু হয়েছিল,
পরে সেই বন্ধু একটি থাকার জায়গা পায় এবং লিংমুকে সেখানে দুদিন থাকতে দেয়। দ্বিতীয়ত, লিংমু একটি জায়গায় তার ফোন ফেলে এসেছে। সেই ফোনে এমন অনেক কিছু আছে যা ইশি দেখলে অবাক হবে। যদি ইশি ফোনটি উদ্ধার করতে পারে তবে লিংমু তার কাছে কৃতজ্ঞ থাকবে। ইশি লোভে পড়ে যায়, কিন্তু সে ডিউটি ছেড়ে যেতে পারবে না। লিংমুর প্ররোচনায় ইশি তার বন্ধু শিফুকিকে মেসেজ পাঠিয়ে লোকেশন জানায়। শিফুকি আর সাওসা তখন একটি কিন্ডারগার্টেন স্কুলে বোমা খুঁড়ছিল, কিন্তু তারা এই সুযোগ হাতছাড়া করতে চায় না। তারা লিংমুর দেওয়া ঠিকানায় একটি পানশালায় পৌঁছায় এবং সেখান থেকে একটি ভাঙা ফোন পায়। ফোনের পেছনে একটি ঠিকানা লেখা ছিল। তারা যখন সেই ঠিকানায় পৌঁছানোর চেষ্টা করছে, ঠিক তখনই কয়েক কিলোমিটার দূরে ইয়োয়োগি পার্ক প্রচণ্ড শব্দে কেঁপে ওঠে। লিংমু কুংশুকে পুরোপুরি বোকা বানিয়েছে। মেইকার ভয় সত্যি প্রমাণিত হয়। আগের ধাঁধার উত্তর স্কুল ছিল না, ছিল পার্ক। সেখানে কয়েক ডজন ভবঘুরে মানুষ মুহূর্তেই মারা যায় এবং দৃশ্যটি ছিল অত্যন্ত ভয়াবহ। লিংমু যখন কুংশুর মুখের উপর উপহাস করছিল, তখন কুংশু নিজের রাগ সামলাতে না পেরে লিংমুর একটি আঙ্গুল ধরে মোটকে দেয়। লিংমুর আঙ্গুলটি ইংরেজি এস অক্ষরের মতো বেঁকে যায়। প্রবীণ অফিসারের এই অসংযত আচরণ দেখে ইশি দ্রুত ক্যামেরা বন্ধ করে দেয়, কারণ এই ফুটেজ প্রমাণ হিসেবে জমা পড়লে কুংশুর চাকরি থাকবে না। আসলে লিংমু ঠিক এটাই চেয়েছিল। সে একজন শয়তানের মতো পুলিশের ভেতরের নৈতিকতাকে ভেঙে চুরমার করতে চায়। প্রথম রাউন্ডে কুংশু শোচনীয়ভাবে হেরে গেল। পুলিশ যদি আরও বিস্ফোরণ থামাতে চায় তবে তাদের দ্রুত লিংমুর সাথে দ্বিতীয় রাউন্ডের খেলায় বসতে হবে। লিংমু যখন ইন্টারোগেশন রুমে পুলিশকে নিয়ে খেলছে, তখন বাইরের পুলিশ সদস্যরা তার আসল উদ্দেশ্য খুঁজে বের করার চেষ্টা করছে। শিফুকি আর সাওসা লিংমুর ফোনের পেছনে পাওয়া ঠিকানায় একটি নির্জন বাড়িতে পৌঁছায়। দরজা খুলতেই পচা দুর্গন্ধ তাদের নাকে লাগে। ঘরটি আবর্জনায় ঠাসা, কোনো সুস্থ মানুষ সেখানে থাকতে পারে না। অন্ধকার বসার ঘরে তারা অনেক রাসায়নিক সরঞ্জাম দেখতে পায়। শিফুকি লক্ষ্য করে যে প্রজেক্টরে কুয়াং ভাই বা হাসেবে মিৎসুরুর একটি ভিডিও চলছে। ভিডিওতে কুয়াং ভাই অনুতপ্ত হয়ে বলছেন যে তিনি পুলিশ হওয়ার যোগ্য নন, এমনকি বাবা হওয়ার যোগ্যও নন। এখানে কুয়াং ভাইয়ের সেই গোপন ঘটনার কথা আবার চলে আসে। কাজের চাপে তিনি ভেঙে পড়েছিলেন এবং লজ্জায় সবার সামনে আসতে পারছিলেন না। আরই ঘটনাটি জানত এবং সে কুয়াং ভাইকে সাহায্য করতে চেয়েছিল, কিন্তু কোনোভাবে খবরটি মিডিয়ায় ফাঁস হয়ে যায়। কুয়াং ভাই অপমান সইতে না পেরে সুইসাইড নোট লিখে ট্রেনের সামনে ঝাঁপকান। তার মৃত্যুর পর ট্রেনের ক্ষতিপূরণ আর সব দেনা মেটানোর জন্য তার স্ত্রী আসুকা তাদের বাড়িটিও বিক্রি করে দিতে বাধ্য হন। আসুকা সবকিছু বিক্রি করে দিয়ে সেই বিশাল গর্ত পূরণ করেন। জনসাধারণের চরম ঘৃণা আর বিদ্রুপ কুয়াং ভাইয়ের পরিবারকে এক মুহূর্তের জন্যও শান্তিতে থাকতে দেয়নি। কুয়াং ভাইয়ের মৃত্যুর পর নেটিজেনরা তার ছেলে শাও মায়ের ওপর ঝাঁপিয়ে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয় যে বাবার রক্ত তো ছেলের শরীরেও আছে, তাই শাও মা নিশ্চয়ই কোনো বিকৃত রুচির মানুষ হবে। এই অপমান সইতে না পেরে শাও মা বাড়ি থেকে চিরতরে বেরিয়ে যায়। অন্যদিকে তার মা আসুকা গভীর ডিপ্রেশনে ডুবে যান। বেঁচে থাকার একমাত্র সম্বল হিসেবে তিনি শুধু এক গাধা ওষুধের ওপর নির্ভরশীল হয়ে পড়েন। তদন্তের স্বার্থে আরি যখন আসুকার কাছে গিয়ে লিংমুর ছবি দেখায়, আসুকা সাফ জানিয়ে দেন যে তিনি এই লোকটিকে চেনেন না। আরির মনে খটকা লাগে, যদি তারা একে অপরকে নাই চেনে তবে লিংমু কেন বারবার কুয়াং ভাইয়ের নাম নিচ্ছে। এই রহস্যের জট খুলতে শুরু করে শিফুকির অভিযানে। লিংমুর ফোনে পাওয়া ঠিকানায় পৌঁছানোর পর যখন শিফুকি সেই নোংরা ঘরটির ভেতরে ঢোকে, তখন সে এক বিভৎস দৃশ্য দেখতে পায়। কুয়াং ভাইয়ের ছেলে শাও মায়ের মৃতদেহ সেখানে পড়ে আছে। তার মাথায় একটি কালো প্লাস্টিকের ব্যাগে মোড়া ছিল এবং শরীর থেকে আসা পচা গন্ধ জানান দিচ্ছিল যে সে অনেকদিন আগেই মারা গেছে। ঠিক সেই মুহূর্তে শিফুকি অসাবধানতাবশত কার্পেটের ওপর পা রাখতেই একটি গোপন ট্রিগার বা মরণ ফাঁদ সক্রিয় হয়ে যায়। ঘরটি প্রচণ্ড শক্তিশালী বিস্ফোরক দিয়ে সাজানো ছিল। চোখের পলকে এক ভয়াবহ বিস্ফোরণ ঘটে এবং শাও মায়ের মৃতদেহ ছিন্ন ভিন্ন হয়ে পুরো ঘরে ছড়িয়ে পড়ে। শিফুকি নিজের 2 পা বিসর্জন দিয়ে কোনো মতে সাওসার প্রাণ বাঁচিয়ে দেয়। আরই দলবল নিয়ে সময় মতো না পৌঁছলে সাওসা হয়তো একা শিফুকিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যেতে পারত না। এদিকে ইন্টারোগেশন রুমে লিংমুর সাথে পুলিশের দ্বিতীয় পর্বের লড়াই শুরু হয়। কুংশু নিজের একের পর এক ভুল সিদ্ধান্তের কারণে আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিলেন এবং চেয়েছিলেন অন্য কেউ যেন এই দায়িত্ব নেয়। কিন্তু পুলিশ কমিশনার পরিষ্কার জানিয়ে দেন যে লোক পরিবর্তন করা যেতে পারে, তবে যদি আরেকজন মানুষও মারা যায় তবে তার পুরো দায়ভার কুংশুকেই নিতে হবে। বাধ্য হয়ে কুংশু তার তুরুপের তাস মেইকার হাতে লিংমুকে তুলে দেয়। মেইকা কুংশুর মতো শান্ত নয়। সে রুমে ঢুকেই লিংমুকে জঘন্য ভাষায় গালিগালাজ করতে শুরু করে, কিন্তু লিংমু ছিল এক অদ্ভুত মানসিকতার মানুষ। সে এই অপমানে আরও বেশি আনন্দ পাচ্ছিল এবং চিৎকার করে হাসছিল।
ঠিক তখনই খবর আসে যে বিস্ফোরণে শিফুকি তার 2 পা হারিয়েছে। ইশি যখন বুঝতে পারে যে সে লিংমুর কোথায় প্রলুব্ধ হয়ে নিজের প্রিয় বন্ধুকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে, তখন সে লিংমুর কলার চেপে ধরে। কিন্তু লিংমু ছিল চরম ধূর্ত। সে হাসতে হাসতে স্বীকার করে যে তার সেই ছোটবেলার প্রেমিকার গল্পটা ছিল পুরোপুরি বানোয়াট, যা সে পুলিশকে বিভ্রান্ত করার জন্য বলেছিল। মেইকা তখন লিংমুর মনস্তত্ত্ব বিশ্লেষণ করে একটি নতুন থিওরি দেয়। সে ধারণা করে যে শাও মা যখন বাড়ি থেকে পালিয়ে পার্কে ভবঘুরে হিসাবে দিন কাটাচ্ছিল, ঠিক তখন লিংমুর সাথে তার পরিচয় হয়। সমাজের প্রতি ঘৃণা থেকে তারা দুজন মিলে এই বিধ্বংসী পরিকল্পনা করে। মেইকা লিংমুকে বলে যে সে নিজেও অনেকবার মানুষকে খুন করার কথা ভেবেছে, কিন্তু বাস্তবে তা করেনি। লিংমু আর মেইকা যখন একে অপরের চোখের দিকে তাকিয়ে হাসছিল, তখন মনে হচ্ছিল এটা কেবল পুলিশ আর অপরাধীর লড়াই নয়, বরং 2 অন্ধকার মস্তিষ্কের এক ভয়ঙ্কর প্রতিযোগিতা। ঠিক সেই মুহূর্তে লিংমুর আগে থেকে রেকর্ড করা রাখা একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ভিডিওতে সে দাবি করে যে তাকে পুলিশ জোর করে আটকে রেখেছে এবং তাকে হিপনোটাইজ করে এসব অপরাধ স্বীকার করানো হয়েছে। সাধারণ মানুষ এই ভিডিওটি লুফে নেয় এবং একে স্রেফ বিনোদন হিসাবে দেখে শেয়ার করতে থাকে। তদন্তের পরবর্তী ধাপে আরও 2টি মৃতদেহ উদ্ধার করা হয়, আ ওয়েই এবং সাং বিয়াও। তারা দুজনই বিষ পান করে আত্মহত্যা করেছিল। পুলিশ জানতে পারে যে সাং বিয়াও আগে সেই নিউজপেপার অফিসে কাজ করত যেখানে প্রথম বোমা পাওয়া গিয়েছিল। মেইকা সিদ্ধান্ত নেয় যে শাও মাই ছিল এই পুরো পরিকল্পনার হোতা, কারণ সে কেমিস্ট্রির ছাত্র ছিল এবং বোমা তৈরিতে দক্ষ ছিল, আর লিংমু কেবল একজন সাধারণ সহযোগী হিসাবে কাজ করছিল। কিন্তু লিংমু তার 5ম বোমা বিস্ফোরণের কথা ঘোষণা করে জানায় যে যদি তার ভিডিওর ভিউ 10 মিলিয়ন ছাড়িয়ে যায়, তবে টোকিও শহর এক অগ্নিকুণ্ডে পরিণত হবে। সে ঘোষণা দেয় যে পুরো শহরে কোনো নিরাপদ জায়গা নেই, কেবল পুলিশ স্টেশন ছাড়া। মূলত সে হাজার হাজার আতঙ্কিত মানুষকে পুলিশ স্টেশনের দিকে নিয়ে আসতে চাইছিল। সাউসা যখন হাসপাতাল থেকে ফিরে লিংমুকে চোখের সামনে দেখতে পায়, সে নিজের রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে বন্দুক বের করে তাকে গুলি করতে যায়, কিন্তু ইশি তাকে জাপটে ধরে থামিয়ে দেয়। ইশি জানত যে একজন শয়তানকে মারার জন্য সাউসার নিজের উজ্জ্বল কেরিয়ার নষ্ট করা ঠিক হবে না। অন্যদিকে আরি তদন্ত চালিয়ে গিয়ে এক অবিশ্বাস্য সত্যের মুখোমুখি হয়। সে মনে করে দেখে যে আ ওয়েই ছিল একজন বেভারেজ ডেলিভারি বয়, যে স্টেশনের ভেন্ডিং মেশিনগুলোতে ড্রিঙ্কস রিফিল করত। আরি বুঝতে পারে যে বোমাগুলো আসলে ট্রেনের লাইনে নয়, বরং স্টেশনের ভেন্ডিং মেশিনের ভেতরে রাখা আছে। কিন্তু সে যখন পুলিশ কমিশনারকে এই সতর্কবার্তা দেয়, কমিশনার তখন জনগণের চাপে এবং মিডিয়ার ভয়ে স্টেশন খুলে দেওয়ার নির্দেশ দিয়ে দেন। কয়েক মিনিটের মধ্যেই টোকিও লুপ লাইনের প্রতিটি স্টেশনে ভেন্ডিং মেশিনগুলো বিস্ফোরিত হতে শুরু করে। কয়েক হাজার সাধারণ মানুষ মুহূর্তের মধ্যে লাশে পরিণত হয় এবং পুরো টোকিও শহর এক নরকপুরীতে পরিণত হয়। গল্পের চূড়ান্ত পর্যায়ে আরি এক বিশাল টুইস্ট উন্মোচন করে। সে বুঝতে পারে যে শাও মা আসলে লিংমুর হাতে মরেনি। যখন শাও মা বোমা বানিয়ে সমাজ ধ্বংসের পরিকল্পনা করছিল, তখন তার মা আসুকা তা সহ্য করতে না পেরে নিজের ছেলেকে কাঁচি দিয়ে গেঁথে হত্যা করেন। লিংমু আসুকাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসত, তাই আসুকাকে বাঁচানোর জন্য সে সমস্ত অপরাধের দায়ে নিজের ওপর তুলে নেয় এবং শাও মার লাশটি বোমা দিয়ে উড়িয়ে দেয় যাতে খুনের কোনো প্রমাণ না থাকে। লিংমুর আসল লক্ষ্য ছিল আসুকাকে নিরাপদ রাখা এবং সমাজের চোখে নিজেকে একজন মহাবীর হিসাবে তুলে ধরা। সে হাজার হাজার মানুষকে পুলিশ স্টেশনে জড়ো করেছিল যাতে আসুকা একটি শেষ বোমা নিয়ে সেখানে ঢুকতে পারেন। লিংমু প্রমাণ করে দেয় যে সে কেবল একজন বোমা প্রস্তুতকারক নয়, বরং সে মানুষের আবেগ নিয়ে খেলা করা এক চূড়ান্ত খলনায়ক। এই মুভিটির নাম হল বাকুদান, যা 2026-এর অন্যতম সেরা থ্রিলার হিসাবে স্বীকৃতি পেয়েছে। IMDb-তে এর রেটিং এবং দর্শকদের প্রতিক্রিয়া ছিল অভাবনীয়। গল্পের প্রতিটি মোড় আপনাকে এমনভাবে ভাবাবে যে আপনি নিজের অজান্তেই শিউরে উঠবেন। মুভিটি আমাদের শেখায় যে মানুষের মনের ভেতরে লুকিয়ে থাকা ক্ষোভ আর ঘৃণা বাইরের যে কোনো বোমার চেয়েও বেশি শক্তিশালী। সমাজের অবহেলা কিভাবে একজন সাধারণ মানুষকে দানবে পরিণত করতে পারে, এই সিনেমাটি তার এক জ্বলন্ত উদাহরণ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের রহস্যময় গল্পের জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী দুর্দান্ত কোনো গল্পে। ধন্যবাদ।